স্বাগতম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে। আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় শ্বসন এই চ্যাপ্টারটা পড়ব। সো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের যাদের হচ্ছে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা। তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা থেকে একদম তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই তোমরা যারা এই চ্যাপ্টারটা এখনো পড়ো নাই, সো এটা খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু চ্যাপ্টারটা পড়তে হবে, রাইট? এবং তোমরা এই চ্যাপ্টারটা থেকে তোমাদের সামনে যে ক্লাসগুলো আসবে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এখান থেকে অনেক অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? সো চলো আমরা কথা না বলে আমরা আজকে ক্লাসে শুরু করছি। শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে এখানে একটু ডিসক্লাইমার দিতে চাই যে আমি আসলে কিভাবে পড়াবো, বা অনেক দেখা যায় অনেকে নতুন স্টুডেন্ট আমার ক্লাসে যুক্ত হয়। সো এখানে হচ্ছে তোমাদেরকে আমি দাগানো লাইন পড়াবো, মানে তোমাদেরকে দাগিয়ে দাগিয়ে লাইন পড়াবো। অনেকে বলো যে আপনি হচ্ছে সম্পূর্ণ অধ্যায়টা পড়ে দেন। আমি তোমাদেরকে এমন কিছু টপিক, হ্যাঁ, এমন কিছু টপিক হচ্ছে লাইন তোমাদেরকে গুছিয়ে দিব যে টপিকগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদেরকে হচ্ছে বুঝিয়ে দিব, এবং প্লাস হচ্ছে তোমাকে যেগুলো লাইনগুলো দাগায় দিব সেগুলো হচ্ছে তুমি একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? মানে এগুলো তোমার জন্য, এগুলো তুমি নিজে পড়তে পারবা, ঠিক আছে? এটা তুমি নিজে পড়তে পারবা। আমি এইটুকু বিশ্বাস তোমাদের উপর রেখে আমি তোমার উপর পড়তে বলি আর কি, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করছি আজকে ক্লাসটা। সরি, দেখো, প্রতিটি উদ্ভিদ ও প্রাণীর জীবন আছে। প্রতিটির উদ্ভিদ ও প্রাণী কি আছে বলতো? জীবন আছে। সো জীবদেহের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জৈবিক প্রক্রিয়া, কি প্রক্রিয়া? জৈবিক প্রক্রিয়া, এখানটা মার্কের ব্যবহার করি। জৈবিক প্রক্রিয়ার জন্য শক্তি আসলে প্রয়োজন। জৈবিক প্রক্রিয়াটা মানা হচ্ছে আমাদের শরীরে দেখবো বিভিন্ন প্রক্রিয়া হয়। আমরা কঠিন খাদ্যগুলাকে খাই, তারপরে সেগুলো হচ্ছে আমাদের মুখগহ্বরে সরলে পরিণত হয়। এটা একটা এক ধরনের প্রসেস। আবার সে দেখা যায় মুখগহ্বর থেকে আমাদের যে নাসারন্ধ্র রয়েছে, যে আমরা যে খাবারটুকু খাই, সে নলের মধ্য দিয়ে পাকস্থলীতে প্রবেশ করে। এখন পাকস্থলীতে প্রবেশ হওয়ার পর, ঠিক আছে, একটা সময় ব্যাপী সেই প্রক্রিয়াটুকু আমাদের শরীরের মধ্যে একটা চলতে থাকে, একটা প্রসেস। সো এই ধরনের এটাকে আমরা জৈবিক প্রক্রিয়া বলে থাকি। সো এই জৈবিক প্রক্রিয়ার জন্য আসলে কিসের প্রয়োজন হয় বলতো? আমাদের এটার জন্য প্রয়োজন হয় শক্তির। আসলে কি হয়? প্রয়োজন পড়ে জীবকোষের সাইটোপ্লাজমে। জীবকোষের কোথায়? জীবকোষের আমাদের হচ্ছে সাইটোপ্লাজমে। এটাকে আমরা পড়েছি স্টার্চ, শর্করা, প্রোটিন, ফ্যাটের মধ্যে সঞ্চিত থাকে। খেয়াল রাখবা, ঠিক আছে? এই যে আমরা সাইটোপ্লাজম, এটা কিন্তু আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি। সঞ্চিত স্টার্চ, তারপর হচ্ছে শর্করা, তারপর হচ্ছে প্রোটিন, এই ফ্যাটের মধ্যে শক্তি আসলে সঞ্চিত থাকে। সো এই লাইনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিভিআই মানে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকল কোষের, সকল কি? সকল জীবকোষের জৈবিক ক্রিয়ার জন্য আসলে অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন কি বলতো? অপরিহার্য। প্রকৃতপক্ষে অক্সিজেন দ্বারা খাদ্যস্থ স্থৈতিক শক্তি বা সালোক সংশ্লেষণ, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তিতে সঞ্চিত হয়। তাহলে কিসের ধারা? অক্সিজেন দ্বারা। সেটা হচ্ছে আমরা স্থৈতিক, সরি একটু মুছে ফেলি, হ্যাঁ, স্থৈতিক শক্তি বা স্থৈতিক শক্তি যা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি থেকে সঞ্চিত হয়, তাকে গতিশক্তি বা তাপশক্তিতে রূপান্তরিত করাই হলো শ্বসনের মূল, মানে শ্বসনের মুখ্য উদ্দেশ্য। আমরা এই লাইনটা থেকে একটু মার্ক করে রাখি। গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত শ্বসনের মূল উদ্দেশ্য। এই গতিশক্তি ও তাপশক্তি দ্বারা জীব খাদ্য গ্রহণ, চলন, রেচন, বৃদ্ধি, যৌন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করে। তোমাদের প্রশ্ন করতে পারে শারীরবৃত্তীয় কাজ হচ্ছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো হচ্ছে যেমন
জীবের খাদ্য গ্রহণ, চলন, রেচন, রেচন মানে হচ্ছে আমরা যেই প্রক্রিয়া খাবারটুকু খাই সেটা আছে, রেচন, তারপর হচ্ছে বড় হওয়া, তারপর হচ্ছে জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কাজগুলো। তো শ্বসন এক প্রকার হচ্ছে দহন প্রক্রিয়া। শ্বসন এক প্রকার কি? শ্বসন হচ্ছে এক প্রকার দহন প্রক্রিয়া, মানে পুড়ায় আর কি, মানে পুড়িয়ে নতুন একটা প্রক্রিয়া প্রসেস রূপান্তরিত করে। এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা, এই প্রক্রিয়া কি বলতো? এই প্রক্রিয়ায় অক্সিজেন দ্বারা খাদ্য জারিত হয়ে শক্তি নির্গত করে। নির্গত মানে হচ্ছে বের করে দেয় আর কি। নির্গত মানে কি? নির্গত মানে হচ্ছে বের করে দেওয়া, বের করা। নির্গত মানে কি? নির্গত মানে হচ্ছে বের করা। আচ্ছা, দেখো এই তোমাদের একটা অনেকে এই টপিকটা পড়ে না, মানে তুমি যে এই চ্যাপ্টারটা পড়বা, ঠিক আছে, 8, 10, 7 পেজ থাকে। এই চ্যাপ্টারটা থেকে তুমি আসলে তোমার কি কি পড়া উচিত? তুমি হচ্ছে এইটুকু পড়লেও, মানে মূল বই না পড়ে তুমি যদি এই টপিকগুলো ভালো করে গুছিয়ে পড়ো তাহলে তোমার জন্য এনাফ। দেখো তোমার জন্য প্রথমে কি করবা, তোমার প্রথমে লাগবে জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। শক্তি উৎপাদন কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো চিত্রের সাহায্যে প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান কাজগুলো বর্ণনা করতে পারবে। শ্বসনতন্ত্রের রোগের কারণ এবং লক্ষণগুলো বর্ণনা করতে পারবে। শ্বসনতন্ত্রের রোগের প্রতিরোধ ও প্রতিকারের কৌশল ব্যাখ্যা করতে পারবা। সালোক সংশ্লেষণের শ্বসন প্রক্রিয়া তুলনা করতে পারবা। এবং লাস্ট ওয়ান, সেটা হচ্ছে প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহ চিত্র অঙ্কন। তুমি যদি দেখো এই টপিকগুলো ভালো করে পড়ো, আমি বলি এই টপিকগুলো তুমি যদি ভালো করে পড়ো, যেমন সালোক সংশ্লেষণটা একদম 30 স্টার দিব, শ্বসনতন্ত্রটা হচ্ছে 2 স্টার, 2 স্টার মানে হচ্ছে 5 স্টার হিসেবে ধরে রাখবা, ঠিক আছে। এই টপিকগুলো এখন তুমি বলবা যে ভাই আপনি তো এখানে সব একটাও ভাত দেন নাই, আমি একটাও কি দিই নাই, কারণ আমি শুরুতে বলেছি তোমাদেরকে এই চ্যাপ্টারটা দেখো খুবই গুরুত্বপূর্ণ, 30টা দিচ্ছি, তার মানে এখানে প্রত্যেকটা টপিক তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে চলো একটু দেখা যাক। আমরা এখন দেখব শ্বসন কি। এখন কি দেখবো? এখন দেখবো আমরা হচ্ছে শ্বসন কি। দাঁড়া একটু মুছে ফেলে এটা। এখন দেখবো হচ্ছে আমরা শ্বসন কি। জীবদেহের, দেখো জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তিক কাজ সম্পন্ন করার জন্য আসলে শক্তির আসলে কি হয়? প্রয়োজন হয়। শ্বসন দ্বারা এই শক্তি উৎপন্ন হয়। তাহলে কিসের দ্বারা? শ্বসন দ্বারা এই শক্তির আসলে কি হয়? উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহের কুসুস্থিত খাদ্যকে দহন করার জন্য অক্সিজেন আসলে কি করা হয়? দহন মানে হচ্ছে পোড়ানো। দহন মানে কি? পোড়ানো। আমরা একটু লিখি, দহন মানে হলো পোড়ানো। তাহলে দহন মানে কি বলে? আমরা পোড়ানো। সো পোড়ার জন্য হতে পারে এখানে অন্য একটা নাম দিয়ে বোঝানো হয়েছে, আর নতুন একটা পুড়িয়ে ফেলা আর কি। দহন মানে পোড়ানো করার জন্য অক্সিজেন আসলে ব্যবহৃত হয়। এর ফলে উৎপন্ন হয় শক্তি, উৎপন্ন হয়, একটু মার্ক করে রাখি তোমাদেরকে, উৎপন্ন হয় শক্তি, কার্বন ডাই অক্সাইড। তাহলে কি কি উৎপন্ন হচ্ছে? শক্তি এবং কার্বন ডাই অক্সাইড। কি? ধরো শরীরের আমাদের দহন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনটা ব্যবহৃত হচ্ছে, রাইট, দহন হওয়ার জন্য। সুতরাং দেখো, সুতরাং যে জৈবিক রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিকে রূপান্তরিত করে মুক্ত ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড মানে উৎপন্ন করে, তাকে শ্বসন বলা হয়। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম? আমরা এখান থেকে একটা ক মূলক পেয়ে গেছি, ক একটা পেয়ে গেছি, রাইট। এবার আসো, শ্বসন একটা বিপাকীয় প্রক্রিয়া। এখান থেকে একটা এমসিকিউ আমি পেয়ে গেলাম, এমসিকিউ। তাহলে শ্বসন একটা কি? বিপাকীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালীন প্রতিটা জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড কি করে? ত্যাগ করে। নিম্ন শ্রেণীর, আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়েছিলাম, আমরা এটা প্রথম অধ্যায়ে পড়েছি, প্রথম অধ্যায়, রাইট।
সো প্রথম অধ্যায় পড়েছি কি, সো নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ ও প্রাণী অক্সিজেন ছাড়া শ্বসন ক্রিয়া সম্পন্ন করে, তবে সকল ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সো উদ্ভিদ ও প্রাণীর প্রতিটি সজীব, কি বলতো, সজীব কোষে দিন রাত্রি সব সময় শ্বসন কার্য করতে থাকে। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর জন্য শ্বসন কিন্তু সব সময় কি হবে, চলতে থাকবে। কিন্তু সালোক শ্বসন উদ্ভিদের জন্য শুধু দিনের বেলায় কাজ করবে। খেয়াল করো, সজীব কোষে দিন রাত সময় সবসময় শ্বসন কার্য কি করতে থাকবে। কাদের জন্য? প্রতিটা উদ্ভিদ এবং প্রাণীর জন্য। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পেলাম, এটা হচ্ছে আমাদের জীবজগতের শ্বসন। খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ক নাম্বার জন্য আসতে পারে, তোমাদের দিতেও পারে। সো খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু খেয়াল করো। শ্বসন একটি অন্তঃকোষীয় বিভাগ প্রক্রিয়া এবং উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব কোষের শ্বসন আসলে মূলত একই, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতি একটু ভিন্ন। উদ্ভিদ দেহে শ্বসনকালে, এখান থেকে দেখো, উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময় অপেক্ষাকৃত আসলে সরল। সো উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই। পাথার, পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল অন্তঃকোষের বায়ুর মাধ্যমে দেহ অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে থাকা, নির্বীজমান পানিতে থাকা উদ্ভিদগুলো সমগ্র তলের সাহায্যে, দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে, গ্রহণ করে আর কি। প্রাণী দেহেও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে সাধারণত ত্বক ও ট্রকিয়ার মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণীর শ্বসনে গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ বিশেষ শ্বসন অঙ্গ থাকে, যেমন মাছ ও ব্যাঙ আছে যেন ফুলকার সাহায্যে। জলজ মেরুদণ্ডীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে। এখন উদ্ভিদের শ্বসন। উদ্ভিদের শ্বসন হচ্ছে কি, উদ্ভিদের দেহে শ্বসন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদিত শর্করা জারিত হয়ে, খেয়াল করে এই লাইনটা কিন্তু একটু মাথা রাখবা, জারিত হয়ে শক্তি উৎপন্ন হয়। এই শক্তি উদ্ভিদ দেহে বিপাকীয় কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ দেহে দুই প্রকার শ্বসন দেখা যায়। উদ্ভিদ দেহে কয় প্রকার? দুই প্রকার শ্বসন দেখা যায়। এক, সবাত শ্বসন, দুই, অবাত শ্বসন। সবাত শ্বসন কাকে বলে? অক্সিজেনের উপস্থিতিতে, কার উপস্থিতি দেখো, অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকে সবাত শ্বসন বলে। সকল উন্নত উদ্ভিদের সবাত শ্বসন ঘটে। তাহলে অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে, অক্সিজেন কি অনুপস্থিতিতে যে শ্বসন সম্পন্ন হয় তাকেই আমরা অবাত শ্বসন বলে থাকি। এটা হচ্ছে কাদের? এটা হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় আদিকোষী জীবদেহের অবাত শ্বসন ঘটে থাকে। তাহলে এখানে কিন্তু সকল উন্নত উদ্ভিদের সবাত শ্বসন ঘটে থাকে। কিন্তু শ্বসনকালে শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ, শ্বসনকালে উৎপন্ন হওয়ার একটা প্রমাণ একটু দেখি আমি কি কি লাগবে। যেমন উপকরণের মধ্যে আমাদের লাগবে যে দুটা থার্মোফ্লাক্স, দুটা থার্মোমিটার এবং অঙ্কুরিত চুলা বীজ, তারপর পানিতে সিদ্ধ চুলা বীজ এবং ছিদ্রযুক্ত একটি রাবার। দেখো পরীক্ষাটা দেখবো আমরা, অঙ্কুরিত চুলা বীজকে একটি থার্মোফ্লাক্সে মধ্যে রেখে একটি ছিদ্রযুক্ত চিপি দিয়ে মুখটি বন্ধ করে করতে হবে। এরপর ছিদ্রের মধ্যে একটা থার্মোমিটার এমনভাবে প্রবেশ করাতে হবে, মানে এখানে চিপি দিয়ে প্রবেশ করাতে হবে যাতে থার্মোমিটারে পারদপূর্ণ প্রান্তটি অঙ্কুরিত চুলার মধ্যে থাকে। এই যে সিদ্ধ হওয়া চুলা এবং অঙ্কুরিত চুলা। অঙ্কুরিত চুলা মানে কি, আমরা যদি একটু, আমার ড্রটা হয়তো একটু ভালো না, এটা ধর একটা চুলা, অঙ্কুরিত হওয়া মানে এখান থেকে হচ্ছে তোমার একটু বৃদ্ধি পায়, ঠিক আছে। অঙ্কুরিতটা হচ্ছে এখান থেকে একটু বৃদ্ধি পায়, মানে এটা হচ্ছে মানে বীজ থেকে হওয়া, মানে একটা অঙ্কুরিত ধমন যেটাকে বলা হয়। আমি যদি বলি, একটু বুদ্ধি যদি বলতে পারি ভালো হতো। মানে এটা একটা চুলা, তো চুলা দেখবে একটা অংশ থেকে এই সামান্য পরিমাণে একটা কি বের হবে, এই অংশটুকু আমার অঙ্কুরিত, মানে অঙ্কুরিত একটা চুলা, ঠিক আছে। সিদ্ধ চুলা মানে নরম হয়ে যাবে আর কি। আচ্ছা,
অনুরূপভাবে অপর থার্মোফ্লাস্কে সিদ্ধ চুলার বীজগুলো রাখতে হবে এবং থার্মোমিটারটিকে স্থাপন করতে হবে। প্রতিটি থার্মোমিটারে পারদ রেখার অবস্থানটা করতে হবে। অর্থাৎ সিদ্ধ চুলা এবং অঙ্কুরিত দুটাই ঘটনা ঘটবো। একটা থার্মোফ্লাক্স নিব, মানে দুটো থার্মোফ্লাক্স নিব, দুটি থার্মোফ্লাক্সের মধ্যে চিপি সহ চিপি এমনভাবে দিব, মানে চিপি থার্মোমিটার সহ চিপি এমনভাবে প্রবেশ করে দেবে এটা পারদটুকু যেন এখানে থাকে, তাই না? সো দুইটা নিশ্চয় ঘটনা ঘটবে, সেটা একটু দেখো পর্যবেক্ষণটা আমরা কীভাবে করতে পারি। কিছুক্ষণ পর আমরা দেখতে পাবো জীবন্ত অঙ্কুরিত চুলাগুলা বীজ মুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতার বৃদ্ধির করতে থার্মোমিটার হচ্ছে পারদ রেখা পরিবর্তন হবে। আচ্ছা দেখো, যেহেতু এখানে কিছু টেম্পারেচার এদিক সেদিক হবে, সেই ক্ষেত্রে পারদের যে থার্মোমিটারটা আছে সেটা একটা পরিবর্তন হবে আমাদের বোঝাচ্ছে। তাহলে সিদ্ধ বীজযুক্ত থার্মোফ্লাক্সের উষ্ণতা বৃদ্ধি হয়নি। তাহলে আমাদের এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে হচ্ছে আমাদের থার্মোমিটারে কোনো কি হবে না, পরিবর্তন রেখা হবে না। কিন্তু অঙ্কুরিত যে চুলাগুলো পেয়েছি আমরা, বা আমরা এটা যখন পর্যবেক্ষণ করছি, এইখানে আমরা এটা পরিবর্তন দেখতে পাবো, সেটুকু বলছে। তাহলে দুইটা প্রশ্ন এখানে করে গেছে, সেটা হচ্ছে জীবন্ত চুলা বীজ যুক্ত, এগুলো কিন্তু জীবন্ত চুলা। তো জীবন্ত চুলা বীজ যুক্ত থার্মোফ্লাক্সে থার্মোমিটারে পারদ রেখা কেন পরিবর্তন ঘটলো, এতে কি প্রমাণিত হলো? আচ্ছা, এই দুটো প্রশ্ন কিন্তু আমাদের দিয়েছে। আচ্ছা, এবার এটা আসো আমাদের থার্ড যে পার্ট টু, সেটা হচ্ছে আমাদের পার্ট 3, প্রাণীর শ্বসন। খুবই গুরুত্বপূর্ণ, প্রাণী শ্বসনটা হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের টপিক। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নাক দিয়ে আসলে নাক দিয়ে কী করি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। নাক দিয়ে শ্বাস প্রশ্বাস কী করি, গ্রহণ করি। শ্বাস প্রশ্বাসের সময় আমরা কি গ্যাস গ্রহণ করি এবং ত্যাগ করি? সো প্রাণী ও উদ্ভিদ বায়ু থেকে কি করে, বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তাদের এই প্রক্রিয়া চলতে থাকে সারা জীবন একদম। তবে প্রাণী এবং উদ্ভিদের বেলায় গ্যাস গ্রহণ এবং বর্জন যে প্রক্রিয়া, আসলে একটু ভিন্ন প্রকৃতি। উদ্ভিদ পাতার মাধ্যমে পাতার অবস্থিত স্টোমা, কি বলতো, পাতায় অবস্থিত স্টোমাটা নামক একটি ছিদ্রের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে। খেয়াল করো, নিম্ন ও উচ্চ শ্রেণীর প্রাণীদেহে গ্যাসের আদান প্রদান করতে বিভিন্ন অঙ্গের মাধ্যমে, যেমন হচ্ছে ফুলকা, ফুসফুস। যে অঙ্গগুলো শ্বসন কার্য চালানোর অংশ নেয় তাদেরকে শ্বসন তন্ত্র বলা হয়। শ্বসন তন্ত্র কাকে বলা হয়? যে অঙ্গগুলো আসলে শ্বসন কার্যে অংশগ্রহণ করে তাদেরকে আমরা শ্বসন তন্ত্র বলে থাকি। এখন আসো, আমাদের হচ্ছে এখানে শ্বসন মানব দেহে শ্বসন অঙ্গ দিয়েছে কয়টা? আমাদের এখানে মানব দেহে শ্বসন অঙ্গ দিয়েছে, অঙ্গটি হচ্ছে 7টা। 1. নাসারন্ধ্র নাসাপথ, 2. নাসাগলবিল স্বরযন্ত্র, শ্বাসনালী বা ট্রাকিয়া, ক্লোম শাখা বা ব্রঙ্কাস ফুসফুস, এবং সর্বশেষ সেটা হচ্ছে মধ্যচ্ছা। এগুলো একটু গুরুত্বপূর্ণ, সেগুলোতে তোমরা একটু কি করবা ভাইয়া, তোমরা হচ্ছে এগুলো একটু গুরুত্বপূর্ণ লিখে কয়েকবার হ্যান্ড রাইটিং করে এগুলো একটু মুখস্থ করে ফেলবা। তারপরটা দেখো, যেমনটা তোমরা একটু এটা পড়ে ফেলবে, সেটা হচ্ছে নাসারন্ধ্র নাসাপথ, ঠিক আছে? নাসাপথ, তারপর হচ্ছে নাসাগলবিল এবং স্বরযন্ত্র, তারপর হচ্ছে তোমার শ্বাসনালী তোমরা পড়লে পারবো ক্লোম শাখা বা ব্রঙ্কাস। আচ্ছা, আমরা ব্রঙ্কাসটা হচ্ছে এখানে চিত্র দিয়েছি, হ্যাঁ। তারপর আসো ফুসফুস, আমি একটু তোমাদের চিত্রের মাধ্যমে একটু বোঝাই দিই, এই যে নিজেরা একটু পড়ে ফেলবে প্লিজ। নাসারন্ধ্র, গলবিল এবং হচ্ছে শ্বাসনালী, ঠিক আছে? নাসারন্ধ্র, গলবিল, এই যে দেখবা আমাদের এখানে নাকে ছিদ্র আছে দুইটা, কি আছে বলতো, ছিদ্র আছে। সো এই ছিদ্রটা দেখো, আমাদের একটা হচ্ছে মস্তিষ্কে যায়, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, ঠিক আছে? এটা আমাদের কি বলতো, এটা আমাদের মস্তিষ্ক বা ব্রেন, রাইট? সো অনেককে দেখবা খাবার খাওয়ার সময় আমাদের যখন হচ্ছে হাঁচি বা হেঁচকি এই ধরনের সমস্যাগুলো হয় আমাদের মাথার মধ্যে, বা আমরা যখন খাবার খাই, যখন এই দিক দিয়ে খাবার খাই, দেখবা এইখান থেকে নড়র দিয়ে আমাদের নাকের যে ছিদ্রপথ আছে, বা নাকের যে ছিদ্রপথ, এটা দিয়ে হচ্ছে তোমার ভাত এইসবগুলো হচ্ছে প্রবেশ করে ফেলে। অনেক সময় দেখা যায় একদম নাক দিয়েও কি হয়, বের হয়। আর একটা যদি একদম সলিড একটা যদি আর একটা উদাহরণ দিই, তোমরা যারা হচ্ছে দূর দূরান্ত হচ্ছে যাতায়াত করো, যাদের হচ্ছে তোমার উল্টোটা হয়, উল্টোটা মানে হচ্ছে বমিটা হয়, উল্টোটা হয়, দেখবা অনেক সময় দেখা যায় এক্সপিরিয়েন্স, মানে যদি তুমি লক্ষ্য করো, আমাদের অনেক সময়
নাসারন্ধ্র দিয়েও কি হয়, খাবারগুলো অনেক বের হতে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি আমাদের যে শ্বাসনালী এবং আমরা যে খাদ্যনালী আছে তারা কিন্তু পাশাপাশি, ইজি, ঠিক আছে, এটা হচ্ছে পাশাপাশি। একটু খেয়াল করি, এটা আমাদের হচ্ছে খাদ্যনালী আর এটা হচ্ছে শ্বাসনালী, দুটো কিন্তু কাছাকাছি একদম। সো একটার খাবার যখন আরেকটাতে প্রবেশ করে ফেলে তখন কিন্তু আমাদের এই ঘটনা এই সমস্যাগুলো কিন্তু আমাদের কি হতে থাকে, সৃষ্টি হতে থাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো আমাদের এই পথটা দিয়ে হচ্ছে আমাদের নাসা রন্ধ্র, আর এটা হচ্ছে গলবিল। গলবিলটা কি বলছে যে গলবিল হলো নাসাপথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে, গলবিলের সাথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। কি প্রবেশ করে? বাতাস প্রবেশ করে। আর একটা শ্বাসনালী অবশ্যই আমরা সেটা জানি বা বুঝতে পেরেছি। এখন আমরা ব্রঙ্কাসের চিত্রটা দেখার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের কথা বলার জন্য যে ষড়যন্ত্র ব্যবহার করি, এটা একদম আমাদের গলার এই পাশ থেকে শুরু, বা এখান থেকে গলাটা আমাদের শুরু, গলাটা আমাদের এখান থেকে শুরু। তারপর দেখো ষড়যন্ত্র, তারপর হচ্ছে ট্রাকের মুখস্থ করে ফেলবা। তারপরে এগুলো হচ্ছে পশুকা বলা হয়। তারপর হচ্ছে ব্রঙ্কাস, এই যে ব্রঙ্কাস আছে দুইটা। তারপর হচ্ছে ব্রঙ্কিউল, কোনগুলো? এগুলো হচ্ছে আমাদের ব্রঙ্কিউল। তারপর হচ্ছে এভিওলাস, তারপর হচ্ছে প্লেউরাল পর্দা, ফ্লোরা গহ্বর। আর এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, অর্থাৎ ফুসফুসের মাঝখানে থাকে হৃদযন্ত্র বা হৃৎপিণ্ড। আর এটাগুলো হচ্ছে মধ্যচ্ছা। তাহলে আমরা ষষ্ঠ নাম্বার একটু পড়ার চেষ্টা করবো। দেখবা তোমাদের এটা হচ্ছে গ নাম্বারে লিখতে দিতে পারে, একদম সলিড করে তোমাদেরকে দেখাই দিয়েছি। ফুসফুস, বক্ষ গহ্বরের ভিতর, ঠিক আছে। আর এই চিত্রটা একটু 100%, এই চিত্রটা একটু 100% তোমরা একটু আঁকানোর চেষ্টা করবা বা শিখে ফেলবা। সো বক্ষ গহ্বরের ভেতর দুইটা ফুসফুস হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত করে। এটা স্পঞ্জের মতো নরম এবং কোমল। ডান পাশের ফুসফুসটি বাম পাশের চেয়ে সামান্য একটু বড়, তার মানে আমাদের এই পাশটা খুব একটু বড়। সো ফুসফুস দুই বাস বিশিষ্ট ফ্লোরা নামক একটি ঝিল্লি বা পর্দা দ্বারা কি থাকে, আবৃত থাকে। দুই বাজের মধ্যে এক প্রকার পিচ্ছিল পদার্থ থাকে, ফলে শ্বাস প্রশ্বাস কাজে ফুসফুস এবং বক্ষতলাতে কোনো ঘর্ষণ লাগে না। ব্রঙ্কাস হচ্ছে প্রতি পাশে ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখা বিভক্ত হয়। এই সূক্ষ্ম ব্রঙ্কিউলগুলো বায়ুতলী বায়ুকোষে আসলে প্রবেশ করে। এগুলো হচ্ছে মুখস্থ টাইপের কিছু বিষয় বা এবং কিছু অবজার্ভ কিছু বিষয় যেন তোমার কাছে অনেক একটু কঠিন লাগতে পারে। আমি বলবো কোনো কঠিন না, তুমি হচ্ছে কয়েকবার পড়লে বুঝতে পারবা। একটু দেখো এই সূক্ষ্ম বায়ু ব্রঙ্কিউলগুলা দেখো, এই যে ব্রঙ্কিউলগুলো আছে বা বায়ুতলী বায়ুকোষ আসলে কি করে প্রবেশ করে। প্রতিটি বায়ুতলী পাতলা এভিউল কোষ দিয়ে গঠিত। এই কোষগুলো কৌশিক জালিকা দ্বারা পরিবেষ্টিত। কোষগুলো বায়ু প্রবেশ করলে এগুলো ছিল বেলুনের মতো ফুটে উঠে আপনা আপনি সংকুচিত হয়। এইটুকু কথাটুকু বলছে কিন্তু। তারপর বায়ুতলী এবং কৌশিক জালিকা, কি জালিকা? কৌশিক জালিকা উভয় প্রাচীর এত পাতলা যে সহজে এগুলোর মধ্য দিয়ে বায়ু আদান প্রদান করতে পারে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম এই চ্যাপ্টারটা একটু গুরুত্বপূর্ণ, মানে এই চ্যাপ্টারের এই টপিকটা একটু গুরুত্বপূর্ণ একদম, ঠিক আছে। আচ্ছা, মধ্যচ্ছা তোমরা পড়লে বুঝতে পারবা, এটা পারলাম, এটা তোমাদের উপর আমি দিলাম, মানে সেলফ স্টাডি দিলাম। এটা শ্বসন পদ্ধতি, শ্বসন পদ্ধতিটা একটু পড়বা। যেমনটা দেখো শ্বসন পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন এবং একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসনটা আসলে কি? বহিঃশ্বসনটা হচ্ছে কি, যে প্রক্রিয়া আসলে ফুসফুসের মধ্যে গ্যাসীয় আদান প্রদান ঘটে তাকে আমরা বহিঃশ্বসন বলে থাকি। এই যে আমরা আদান প্রদান, বহিঃশ্বসনটা হচ্ছে বাহিরের, ঠিক আছে, বাহিরের যে গ্যাসীয় আদান প্রদান ঘটে সেটাকে আমরা বহিঃশ্বসন বলে থাকবো। এবং এই পর্যায়ে ফুসফুস ও রক্তজালিকা, দেখো রক্তজালিকা কোষিক নালিকার মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় ঘটে বহিঃশ্বসন। আবার দুই পর্যায়ে, একটা হচ্ছে কি শ্বাস প্রশ্বাস এবং আরেকটা হচ্ছে নিঃশ্বাস। তার পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ করি এটাকে শ্বাস গ্রহণ বা প্রশ্বাস বলে। তারপর প্রশ্বাসের সময় মধ্যচ্ছা বা বক্ষপিঞ্জরাস্থির মাঝে পেশি কি হয়, সংকুচিত হয়, মানে একদম আমি যদি বলি একটা স্প্রিং দেখো, স্প্রিংটাকে টানলে এটাকে প্রসারিত বলে, আর সংকুচিত মানে হচ্ছে একদম কুঁচকে যাওয়া। সংকুচিত মানে কি, কুঁচকে যাওয়া, এটাকে বলা হয় সংকুচিত, ঠিক আছে, এটাকে সংকুচিত বলে। তাহলে প্রশ্বাসের সময় পরপর নিঃশ্বাস পর্যায় শুরু হয়। এই পর্যায়ে মধ্যচ্ছা বা পিঞ্জরাস্থি পেশিগুলো শিথিল ও প্রসারিত হয় এবং ফুসফুস আয়তনে ছোট ও সংকুচিত হয়। ফলে বায়ুতলীর ভিতরে বায়ু, কার্বন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ফুসফুস, আমরা কেউ ব্রঙ্কাস
এবং ট্রাকিয়ার মাধ্যমে ব্রঙ্কাস এবং ট্রাকিউলের মাধ্যমে পরিবাহিত হয়। সো নাসারন্ধ্র দিয়ে বাইরে নির্গত হয়। তাহলে কি দিয়ে? নাসারন্ধ্র দিয়ে আমাদের বাইরে নির্গত হয়। এটা একটু আমাদের জানা রাখতে হবে। আচ্ছা, এবার আসো অন্তঃশ্বসন। এখন 2 নাম্বারটা কি দেখবো? অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন প্রক্রিয়ায় কি হয়? অন্তঃশ্বসন প্রক্রিয়ায় দেহকোষস্থ খাদ্য অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে গতিশক্তি এবং তাপশক্তিতে পরিণত হয়। ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে তাকে রক্তের মাধ্যমে বা বাহিত হয়ে দেহের দূরবর্তী কোষিক নালীতে কি হয়? পৌঁছায়। সো কোষিক নালীর গ্রাহ্য ভেদ করে আন্তঃকোষস্থ রস এবং কোষস্থ প্রবেশ করে। এরপর ভিতরে খাদ্যের সাথে রাসায়নিক প্রক্রিয়া শক্তি উৎপন্ন হয়। এগুলো পড়ার পর তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে যে ভাইয়াগুলো কি পড়াচ্ছে, তো কঠিন কেন? এটা তুমি হচ্ছে যেহেতু এটা তোমরা হচ্ছে 3 থেকে, আমি বলবো 3 থেকে তোমরা যখন হচ্ছে 4 বার পড়বা দেখবে ইজি লাগবে। আর একটু দেখো, মানে এখানে কি বলছে? আমরা যখন খাদ্য অক্সিজেনের সাথে জারিত হয়ে গতিশক্তি, অবশ্যই আমরা যখন খাদ্য খাই ভাইয়া, সেই খাদ্যটা একটা গতিশক্তি থাকে আর একটা হচ্ছে তাপ শক্তিতে থাকে, পরিণত হয়, এটা একদম 100%। তাহলে এই খাদ্যটা কার সাহায্যে জারিত হবে? এই খাদ্যটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে কি হবে? জারিত হবে। এখন দেখো, ফুসফুসের রক্তে যে অক্সিজেন প্রবেশ করে আমাদের ফুসফুসের, আমাদের হচ্ছে কি, আমাদের ফুসফুসে যে রক্তে অক্সিজেন প্রবেশ করে, সেটা আবার কি রক্তের মাধ্যমে বাহিত হয়ে পুরো আমাদের শরীরে যে অক্সিজেনটা যাবে, এটা কিন্তু রক্তের মাধ্যমে পুরো, এটা আবার কোথায়? ফুসফুস থেকে সারা শরীরে যাবে। সো কিসের মাধ্যমে? সেটা হচ্ছে কৌশিক নালীর মাধ্যমে পৌঁছাবে। এখন কৌশিক নালীর গাত্রভেদ করে আন্তঃস্থ কোষ রস হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করবে। একদম এগুলো কৌশিক নালীকে গাত হয়ে, অর্থাৎ একদম এই যে আমাদের শরীরের সারা শরীরে যে রক্ত পরিবাহিত হচ্ছে সেটাই কিন্তু বোঝাচ্ছে। এরপর দেখো, কোষের ভেতরে খাদ্যের সাথে রাসায়নিক একটা বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। এর ফলে তাপ শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড আবার রক্ত দ্বারা বাহিত হয়। এটা কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে? রক্ত দ্বারা বাহিত হয়ে ফুসফুসে ফেরত আসছে। সো আমরা শব্দগুলি শিখলাম কি? বহিঃশ্বসন কি, অন্তঃশ্বসন কি, শ্বাস প্রশ্বাস, এগুলা কি বা কাকে বলে একটু ভালো করে পড়ে ফেলবো। খেয়াল করবো। আচ্ছা, তারপর দেখো আমাদের চিত্রের জন্য সুন্দর করে এখানে একটা চিত্র দিছে। আমরা একটু চিত্রটা একটু যদি লক্ষ্য করি, এখানে আমার একটা চিত্র দিছে, সেটা একটু খেয়াল করো। প্রথমে নাসারন্ধ্র থেকে নাসা পথ যাবে, তারপর হচ্ছে নাসা গোলবিল, তারপর হচ্ছে ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, তারপর হচ্ছে এভিউলাস বা বায়ুথলি। সো অক্সিজেন প্রবেশ করতেছে, এই আবার এভিউলাসটা অক্সিজেন প্রবেশ করার পর আমাদের বায়ুথলিতে আবার যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা হচ্ছে ব্রঙ্কিউল মাধ্যমে, ব্রঙ্কাস, আবার ট্রাকিয়া, আবার হচ্ছে নাসা গোলবিল, নাসা পথ, আবার নাসা রন্ধ্রের মাধ্যমে কি হবে? বের হয়ে আসবে। তার মানে এই সিস্টেমটা একবার অক্সিজেন প্রবেশ করাবে এবং ফুসফুস থেকে এই সিস্টেমটার মাধ্যমে আবার উল্টো হয়ে কার্বন ডাইঅক্সাইডগুলো আমাদের কি হবে? বের করবে। তাহলে খেয়াল করো, শ্বসন তন্ত্রের সাধারণ রোগগুলো যেগুলো আসলে তোমরা পড়বা, দেখি আমরা একটু। তারপর যেমনটা দেখো আমাদের কি কি আছে এখানে। আমাদের যে রোগেরটা দেখতে হবে সেটা হচ্ছে একটা যক্ষা। ঠিক আছে, কি দেখতে হবে? যক্ষা। আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি, সরি আমি 100% সিউরিটি দিয়ে বলতে পারি তোমাদেরকে, এই যক্ষা থেকে তোমাদের পরীক্ষায় দিবে। ঠিক আছে, আমি তো শুরুতেই বলেছিলাম রোগের কারণটা থেকে একদম ভালো করে পড়তে হবে। তারপরে দেখবো হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, সরি, তারপরে দেখবো হচ্ছে কি, তারপরে দেখবো হচ্ছে নিউমোনিয়া দেখতে হবে। তারপরে দেখবা ব্রঙ্কাইটিস, এটা একটা হাঁপানি একটা রোগ। ব্রঙ্কাইটিস দেখবা। তারপর একটু দেখি, তারপরে আমাদের শেষ ব্রঙ্কাইটিস, তারপর হচ্ছে হাঁপানি বা অ্যানজামা, হাঁপানি বা অ্যানজাম। তাহলে আমরা 4টা পেলাম। ঠিক আছে, কি পেলাম বলো তো? 4টা। একটা হচ্ছে কি, একটা পেলাম হচ্ছে আমরা যক্ষা। ঠিক আছে, একটা যক্ষা পেলাম, তারপর হচ্ছে নিউমোনিয়া, তারপর হচ্ছে একটা হচ্ছে হাঁপানি, ইয়েস, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস। ম্যাক্সিমাম এই যে হাঁপানি, অ্যানজামা, এটা একটা দিতে পারে। সো এটা একটু দেখবা, মানে এটা দেওয়ার একটু মানে পসিবিলিটি থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপর আসে ষষ্ঠ অধ্যায় কি বলছে এখানে? ষষ্ঠ শেষ। এই অধ্যায়ে আসলে আমরা কি কি শিখলাম সেটা একটু দেখো। শক্তির জন্য প্রতিটা জীবের আসলে সহন অপরিহার্য। প্রতিটা জীবের জন্য আমাদের শ্বসন কি বলতো?
অপরিহার্য। তারপর দেখো আমরা দেখলাম পত্ররন্ধ্র বা রক্ষীকোষ। পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলা পত্ররন্ধ্রকে খোলা বা বন্ধ করতে আসলে কি করে সাহায্য করে? তাহলে পত্ররন্ধ্রকে খোলা এবং সাহায্য করে কারা? পত্ররন্ধ্রের রক্ষীকোষগুলা। তারপর হচ্ছে দেখো রক্ষীকোষে ক্লোরোফিল থাকে। তাহলে ক্লোরোফিল কোথায় থাকে? ক্লোরোফিল থাকে হচ্ছে রক্ষীকোষে। তাই দিনের বেলা রক্ষীকোষের সালোক সংশ্লেষণ ঘটে এবং ফলে পত্ররন্ধ্র খুলে যায় এবং এটা একটা শ্বসন একটা অপরিহার্য। বহিঃশ্বসনটা হচ্ছে কি? ফুসফুসের বায়ুতলী থেকে অক্সিজেন কোষিক জাল নালিকার রক্তে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে রক্ত থেকে বায়ুতলীতে আসে। ফুসফুসের এই গ্যাসীয় আদান প্রদানকে আমরা বহিঃশ্বসন বলে থাকি। সো প্রশ্বাস এবং নিঃশ্বাস এই দুটি প্রক্রিয়া হচ্ছে বহিঃশ্বসনের অন্তর্গত। অন্তঃশ্বসনটা হচ্ছে কি? কোষের মাইটোকন্ড্রিয়ার ভিতরে কতগুলো এনজাইমের নিয়ন্ত্রণকারী দিলে অক্সিজেনের বিক্রিয়া ঘটে। এইভাবে অন্তঃশ্বসন আসলে ঘটে থাকে। আসলে লসিকাটা কি? লসিকা হচ্ছে এক ধরনের স্বচ্ছ ঈষৎ মৃদু ক্ষারীয় পদার্থ। এটা এক ধরনের রূপান্তরিত কলাস। দেখবো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এটা 100% দিতে পারে। এটা একদম 100%। যদি কোনো কোয়েশ্চেন যদি পড়ে দেখবা এই লসিকা কি বা কাকে বলে তোমাদের হচ্ছে দিতে পারে। ঠিক আছে? ওকে, সো দেখতে দেখতে দেখো আমরা কিন্তু এই অধ্যায়টা শেষ করে ফেলেছি। সো আমরা দেখি এখান থেকে হচ্ছে আমরা নমুনা যে প্রশ্নগুলো আছে এগুলোটা আমরা সলভ করতে পারি কিনা। ঠিক আছে? সো কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গ নয়? শ্বসন অঙ্গ নয়। একটু আমাদের ভালো করে দেখতে হবে। ঠিক আছে? সো যেহেতু দেখো কোনটি উদ্ভিদের শ্বসন অঙ্গ নয় বলছে, অর্থাৎ নেগেটিভটা আমাদের দেখতে হবে। এখন একটু দেখবো সেটা হচ্ছে ত্বক, তারপর হচ্ছে রক্ষীকোষ, তারপর হচ্ছে লেন্টিসেল, পত্ররন্ধ্র। এই তিনটা কিন্তু যেমন রক্ষীকোষ, তারপর হচ্ছে লেন্টিসেল, পাতার যে রেন্টিসেল এবং পত্ররন্ধ্র এগুলো আমরা পড়েছি। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে ত্বক। উদ্ভিদের কি নাই বলতো? ত্বক নাই। বুঝতে পারলা? তারপরটা আসো, নিচের কোনটির সাহায্যে সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণের শ্বসন হয়? তাহলে প্রাণের শ্বসনটা কিসের মাধ্যমে হচ্ছে? দেখো একটু, ফুলকা এবং ত্বকের মাধ্যমে। ফুলকা এবং কিসের মাধ্যমে? ত্বকের মাধ্যমে। ফুলকো আছে, ত্বকের কথা বলছে, ত্বক এবং ট্রাকিয়া। ফুলকার মাধ্যমে কি? ফুলকা তো মাছ দিয়ে কি করে? শ্বসন কার্য সম্পন্ন করে, রাইট? সো ত্বক আছে, আচ্ছা বুঝলাম। সো ফুসফুস এবং ফুলকা বলেছে, ফুলকা যেখানে আছে সেখানে কিন্তু আগে থেকে বাদ চলে যাবে। তাহলে ত্বক ত্বক ত্বক, তাহলে আমরা এক বাদ দিই। সো এক এবং যদি তিনটা বাদ দিই, দেখো 1 3 বাদ দিলে 1 2 আমাদের বাদ চলে যাবে। কেন? কারণ 1 নাম্বারটা বাদ, এইখানে আমাদের 2 নাম্বারটা হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, ডাব্লিউ চিহ্নটা আসলে কি? ডাব্লিউ চিহ্ন এটা একদম মুখস্থ, আমি বলতে এটা একদম আমাদের মুখস্থ হওয়ার কথা ছিল। এটা হচ্ছে আমাদের কি ব্রঙ্কাস। উদ্দীপকের কোনটির অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় ঘটে? কোনটির অংশে কি হয়? বিনিময় ঘটে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বিটাকে ট্রাকিয়া ধরি, সো ডাব্লিউটা হচ্ছে কি? আমাদের ব্রঙ্কাস, রাইট? এটা হচ্ছে আমাদের কি? ব্রঙ্কাস। তাহলে এক্স এবং ওয়াইটা হচ্ছে কি? আমাদের কি বলেছে? উদ্দীপকের কোন অংশে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় করতে পারে? এভিউলাস। তারপর ওয়াইটা হচ্ছে এটা একটু দেখতে হবে, আমি আশা করছি এটা ওয়াইয়ে থাকবে এটা। ঠিক আছে? এটার আনসার ওয়াইয়ে থাকবে। এভিউলাস, এটা ব্রঙ্কাইটিস। আচ্ছা, বি এর সংক্রমণের কি রোগ হতে পারে? বি এর সংক্রমণ আসলে কি রোগ হতে পারে? এটা একটু বুঝতে হবে। যেমন বিটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, সো বিটা হচ্ছে আমাদের ট্রাকিয়া, সো এই ট্রাকিয়াটার মাধ্যমে আমাদের কি হতে পারে? উপরে সেটা হচ্ছে ব্রঙ্কাইটিস। ঠিক আছে? সো এখানে আমরা শেষ করছি, আজকের ক্লাসটা এখানে শেষ করবো।